নমস্কার মিত্র, আমরা এখন খুব সহজ সরল পদ্ধতিতে সন্ধির আলোচনা করব। তো সন্ধি মানে সংযোজন, যোগ ইত্যাদি। তো সন্ধির পরিভাষা দিতে গিয়ে আমাদের মহর্ষি পাণিনি তার অষ্টাধ্যায়ীর প্রথম অধ্যায়ের চতুর্থ পাদের 109 নম্বর সূত্রে পরিভাষায় বলেছেন, পরাহা সন্নিকর্ষাঃ সংহিতা। পরাহা সন্নিকর্ষাঃ, পরাহা সন্নিকর্ষাঃ, সন্নিকর্ষ শব্দের অর্থ নৈকট্য বা নিকট। পরাহা মানে অতি নিকট, সংহিতা মানে সন্ধি। তো এর অর্থ আমরা জেনে নিই এইবার। অতিশয় দ্রুত উচ্চারণজনিত দুটি বর্ণের ধ্বনিগত পরস্পর মিলনকে সংহিতা বা সন্ধি বলে। তো সংহিতা বা সন্ধি কাকে বলা হয়? সংহিতা বা সন্ধি বলা হয় অতিশয় দ্রুত, মানে দুটো বর্ণ পাশাপাশি যখন বসে, মানে খুব নৈকট্যবশত যখন বসে, তখন কি বলছে, অতিশয় দ্রুত যখন উচ্চারণ করতে হয় তখন দুটি বর্ণের যে ধ্বনিগত পরস্পর মিল বা সংযোগ, সেইটাকে বলা হয় সন্ধি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন সতী যুক্ত ই সাহা। তো সতী যুক্ত সতী ই, তো এখানে আমরা সতী শব্দের শেষ যে অন্তিম বর্ণ আছে সেটা দীর্ঘ ই, আর ঈশ এই শব্দের প্রথম বর্ণ কি আছে? দীর্ঘ ই। তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ই আর দীর্ঘ ই দুটো মিলে কি হয়ে গেল, যে দীর্ঘ দীর্ঘইকার হয়ে গেল। তো এখানে যে দীর্ঘইকার আর দীর্ঘইকারের যে পাশাপাশি নৈকট্যবশত উচ্চারণজনিত কারণে তাদের সন্ধি হয়ে গেল, সংযোগ হয়ে গেল। তাই এটা আমরা দেখতে পাচ্ছি এটা সন্ধি। এরপরে সন্ধির প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। সন্ধি তিন প্রকার, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এছাড়াও পাণিনীয় ব্যাকরণে আর এক প্রকার সন্ধির উল্লেখ আছে। তো এছাড়াও আমরা দেখতে পাই যে পাণিনীয় যে ব্যাকরণ, পাণিনীয় ব্যাকরণে আরও এক প্রকারের সন্ধি আমরা উল্লেখ আমরা পাই, যেটা সেটি হলো প্রগীয় সন্ধি বা প্রকৃতিভাব সন্ধি, মানে সন্ধির নিষেধ যেখানে বলা হয়েছে। তো বেসিক্যালি আমাদের তিন প্রকার সন্ধি আমাদের আছে, যে স্বরসন্ধি, যেটাকে আমরা বৈয়াকরণদের ভাষায় অসন্ধি বলা হয়, ব্যঞ্জন সন্ধি যেটা বৈয়াকরণদের ভাষায় হল সন্ধি বলা হয়, এবং বিসর্গ সন্ধি। এই তিনটি সন্ধি আমরা দেখতে পাই। আর অন্তিমে একটা সন্ধির নিষেধ কোথায় কোথায় হয় সেটা আমরা দেখব। তো সন্ধির প্রকারভেদ সম্পর্কে যখন বলতে গিয়ে স্বরসন্ধির ডেফিনেশন বা পরিভাষা বলা হয়েছে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বা মিল বা সংযোগকে বলা হয় স্বরসন্ধি। যখন প্রথম শব্দের শেষ বর্ণ কোনো স্বরবর্ণ থাকবে, বা দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যখন কোনো স্বরবর্ণ থাকবে, তাহলে দুটো স্বরবর্ণে যখন সংযোগ হবে বা মিলন হবে, সেটাকে আমরা বলবো স্বরসন্ধি। যেমন আমরা যদি এখানে দেখতে পাই আদ্যা যুক্ত অবধি, তো অদ্যাবধি এখানে হয়েছে আদ্যা, দিয়া এখানে কিন্তু সন্ধি হয়েছে। তো আদ্যা শব্দের অন্তিম বা শেষ বর্ণ কি আছে? অকার। অবধি শব্দের প্রথম বর্ণ কি আছে? অকার। দুটো বর্ণ যখন সন্ধি হলো সেটাকে বলা হলো, দুটো স্বরবর্ণে যখন সন্ধি হলো সেটাকে বলা হলো স্বরসন্ধি। এবার আমরা আসি মিত্র ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন বর্ণের সঙ্গে বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন ব্যঞ্জন বর্ণের বা স্বরবর্ণের মিলন হয়, তখন আমরা সেটাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। তো প্রথম শব্দের, যেমন আমরা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি বাক যুক্ত দত্তা। তো
তো আমরা এখন কি দেখলাম, বাঘ শব্দের অন্তিম বর্ণ কি আছে, গায় হলান্ত গ গকার আছে। আর দ্বিতীয় শব্দ দত্তার প্রথম বর্ণ কি আছে, দ। তো বাক আর দ, গ দ দুটো মিলে কি হলো, গায় দয় হয়ে গেল। তো এখানে আমরা কি দেখতে পেলাম কি, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হয়েছে, তাই এটা ব্যঞ্জন সন্ধি। এবার আমরা দেখতে পাচ্ছি জগৎযুক্ত ঈশাহা। তো জগৎ শব্দের শেষ বর্ণ তকার আছে এবং ঈশা শব্দের প্রথম বর্ণ কি আছে, দীর্ঘ ইকার। তো তকার এবং দীর্ঘ ইকার দুটো মিলে কি হয়ে গেল, তকার দকার হয়ে যাবে এবং ইকার এর সাথে যুক্ত হয়ে দি হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পেলাম যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হয়ে এখানে ব্যঞ্জন সন্ধি হয়েছে। এবার আসি মিত্র বিসর্গ সন্ধির জায়গায়। বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বলছে, বিসর্গ সন্ধি কি বলছে, বিসর্গে প্রথম শব্দের বিসর্গ থাকবে এবং দ্বিতীয় শব্দের জায়গায় কি থাকবে, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় বিসর্গ সন্ধি। যেমন আমরা দেখতে পাই সারাহা বারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর শব্দের অন্তিম যে বর্ণটা আছে বিসর্গ, মানে রকারের পরেই যে বর্ণটা আমরা দেখতে পাই সেটা বিসর্গ আছে এবং তারপরে যে দ্বিতীয় শব্দ বরের প্রথম বর্ণটা কি আছে, বকার। দুটোর সঙ্গে সন্ধি হয়ে বিসর্গ ওকার হয়ে রয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম সরোবর, তাহলে এখানে কি হলো, বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হলো। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখব, গুরুহু উবাচ। তো গুরুহু উবাচ এখানে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হয়েছে, তাহলে বিসর্গ কি হয়ে যাবে, রকার হয়ে যাবে এবং হ্রস্বকার এর সাথে যুক্ত হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি রু হয়ে গেল, বিসর্গ আর উকার দুটো মিলে রুকার হয়ে গেল। তাহলে গুরু রুবাচ। এবার আমরা যেটা বলেছিলাম যে সন্ধির নিষেধের ব্যাপার, প্রগীয় সন্ধি মানে এখানে সন্ধির নিষেধের কথা উল্লেখ আছে। এই সন্ধির ক্ষেত্রে কি হয়, এই সন্ধির ক্ষেত্রে সন্ধির নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে বর্ণগুলির আগের প্রকৃতি বর্তমান থাকে, কোনো বিকৃতি হয় না। তাহলে কি, যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় থাকবে। প্রকৃতি ভাব মানে মূল স্বভাবে সে থাকবে, সে কারো দ্বারা প্রভাবিত হবে না। আগে আমরা কি দেখতে পেয়েছিলাম কি, বিসর্গ ব্যঞ্জন বর্ণের দ্বারা প্রভাবিত হয়েছে বা স্বরবর্ণের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরকম বর্ণে রূপান্তরিত হয়েছে। কিন্তু সন্ধি নিষেধের ক্ষেত্রে কি হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। যেমন লতে যুক্ত এতে, লতে এতে এইভাবে থেকে যাবে। এবার আমরা দেখতে পাই কোন কোন ক্ষেত্রে সন্ধি অবশ্যই করতে হবে। তো কোন কোন ক্ষেত্রে সন্ধি অবশ্যই করতে হবে, সন্ধি কোথায় কোথায় কম্পালসারি। তো এই বিষয়ে একটা কারিকা আমরা পাই, সংহিতৈকপদী নিত্যা ধাতুপসর্গয়ঃ সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষয়া। তো আমাদের এখানে কোথায় কোথায় সন্ধি কম্পালসারি, তাহলে আরেকবার আমি উচ্চারণ করছি, সংহিতৈকপদী নিত্যা ধাতুপসর্গয়ঃ সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষয়া। তো
এর অনুবাদে সংহিতৈক পদেনিত্যা, এখানে আমরা এর অর্থ হলো একটি পদে, যখন একটি পদে ধাতু এবং উপসর্গের মধ্যে, একটি পদে ধাতু বলছে, এর অনুবাদ কি বলছে, যখন একটি পদ থাকবে তখন সন্ধি অবশ্যই করতে হবে, এবং ধাতু এবং উপসর্গ যখন পাশাপাশি থাকবে তখন ধাতু উপসর্গের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে। সূত্রে যখন কোনো সূত্রে আমরা দেখতে পাই সেখানেও কিন্তু সন্ধি যুক্ত করেই উচ্চারণ করতে হবে, এবং সমাসের ক্ষেত্রেও সন্ধি করতে হয়, এবং শ্লোকের ক্ষেত্রেও আমরা সন্ধি আমরা দেখতে পাই। তো সন্ধি এইসব জায়গায় অবশ্যই করতে হবে। এছাড়া বাক্যে সন্ধি করা বা না করা সেটা বক্তার ইচ্ছাধীন। এই যেগুলো আমি বললাম সেইগুলো জায়গায় সন্ধি কিন্তু অবশ্যই করতে হবে, এবং এছাড়া বাক্যে যখন কোনো বিষয় থাকবে সন্ধির জায়গা, সেখানে বাক্যে বক্তা করতেও পারে নাও করতে পারে, সেটা কর্তার অধীন। এর তাৎপর্য আমরা এটা দেখি, এটা বিশেষভাবে বিশ্লেষণ করে আরও বুঝতে পারবো। একটি পদের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে। তাহলে একটি পদ যেমন নে কিন্তু একটা পদ, আনাম একটা পদ, তো নে আনাম এই যে দুটো আলাদা আলাদা পদ এখন বসেছে, এটাকে অবশ্যই সন্ধি করতে হবে এখানে এক নয়নম, কারণ এটা কিন্তু নে আনম এইভাবে কোনোদিন প্রয়োগ হয় না, কারণ এর মূল যে শব্দটা সেটা নয়নম, নয়ন মানে চোখ। তো চোখ আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করি না চোখকে, তো নয়ন শব্দের অর্থ চোখ, এখানে নে আনম এইভাবে রাখা যাবে না, কেননা এইভাবে কোনো অর্থই পাওয়া যাবে না, তাই নয়নম এইভাবে আনতে গেলে দুটোকে সন্ধি অবশ্যই করতে হবে। আর দ্বিতীয় যে পয়েন্ট ছিল ধাতুপসর্গয়, ধাতু এবং উপসর্গের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে। তো ধাতু আমরা কি বুঝি, যেটা রুট, মূল, যে ক্রিয়ার যে মূল সেটাকে বলা হয় ধাতু, আর উপসর্গ ক্রিয়ার পূর্বে যা বসে, যেটা আমরা ইংরেজিতে বলি প্রিফিক্স, তো দুটোর মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে। যেমন অধিযুক্ত আস্তে এখানে অধ্যাস্তে, অধিযুক্ত আস্তে এখানে কি হবে, অধ্যাস্তে, এখানে আমরা দেখতে পাই অধি আস্তে এইভাবে কিন্তু রাখা যাবে না, কারণ এখানে ধাতু এবং উপসর্গ পাশাপাশি বসে আছে, কিন্তু এখানে কম্পালসারি সন্ধি করতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, সূত্রে সন্ধি অবশ্যই করতে হবে। যেমন আমরা পাণিনি যে সূত্রগুলো অষ্টাধ্যায়ী প্রত্যেকটি সূত্রের মধ্যে পড়ে, যেমন উপান্নাধ্যায়ম ভাষাহা, এখানে কিন্তু আমরা এইভাবে বলতে পারি না, অনু অধি আং ভাষা এইভাবে আমরা বলতে পারি না, এইভাবে রাখাও যাবে না, কারণ পাণিনি সূত্রে এইভাবে সন্ধি করে লিখেছেন, সেখানে উল্লেখ করেছেন। তো সূত্রের জায়গাগুলোতে সন্ধি করেই উচ্চারণ বা লেখা উচিত। এরপরে 4র্থ নম্বর, সমাসে সন্ধি অবশ্যই করতে হবে। যেমন বিদ্যায়াহা আলয়াহা, বিদ্যায়াহা আলয়াহা মানে এটা বিদ্যার আলয়, আমরা কখনো এইভাবে বলি না, এটা বিদ্যার আলয় এইভাবে বলি না আমরা, তাই এভাবে রাখা যাবে না। তাহলে কীভাবে রাখতে হবে, বিদ্যালয়, এখানে সন্ধি করতে হবে, বিদ্যালয় এইভাবে রাখতে হবে, কারণ আমরা বিদ্যালয় নামেই জানি যে এখানে শিক্ষার স্থান, বিদ্যার স্থান, সেটাকে আমরা বিদ্যালয় বলি, তাই এইভাবেই কিন্তু আমরা বলতে হবে, বিদ্যায়াহা আলয়াহা এইভাবে কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এরপরে যে পয়েন্ট আছে শ্লোকের ক্ষেত্রে, তো শ্লোকের সন্ধি অবশ্যই করতে হবে। তো মিত্র, আমরা দেখতে পাই সন্ধি কিন্তু শ্লোকের জায়গাতেও আমরা দেখতে পাই, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা, এখানে কিন্তু সন্ধি করতে হয়, সন্ধি যুক্ত করেই উল্লেখ আছে।
যেমন আমরা একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই, ব্যাপ্তম তৈকেন দেশস্য সর্বঃ। তো ব্যাপ্তম তৈকেন দিশশ্চ সর্বাহ, এখানে ব্যাপ্তম ত্বয়া একেন দিশাঃ চ সর্বাহ, এইভাবে কিন্তু রাখা যাবে না। তো এইভাবে রাখা যাবে না। এখানে ব্যাপ্তম তয়া একেন দিশাঃ চ সর্বাহ রাখা যাবে না। তো আমরা বুঝতে পেলাম যে শ্লোকে কম্পালসারি এখানে এক পদ বিশিষ্ট আর ধাতু উপসর্গ যখন থাকবে সমাসে, সূত্রে, শ্লোকে, এখানে কিন্তু অবশ্যই সন্ধি করতে হয়। কিন্তু গদ্যে বাক্যের মধ্যে সন্ধি কর্তার বিভক্তি অনুযায়ী হতে পারে। যেমন আহম अस्मि, আহম अस्मि, এখানে সন্ধি এইভাবেও আমরা বলতে পারি, আহাম अस्मि এইভাবেও বলতে পারি, বা আহাম अस्मि এইভাবেও বলতে পারি, আহামস্মি এইভাবেও বলতে পারি, আহাম अस्मि এইভাবেও বলতে পারি। এই বাক্যে সেটা বক্তার উপর নির্ভর করে। তো আজ আমরা সন্ধি সম্পর্কে বললাম। ধন্যবাদ মিত্র।